নমস্কার বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে তোমাদের স্বাগত। আমার নাম রাগিনী, আমি গুড়গাঁওয়ের বাসিন্দা। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। সেদিন ছিল মে মাসের এক দুপুর। সূর্য যেন আকাশ থেকে গলিতার পাতা পোড়াচ্ছিল। এয়ার কন্ডিশনার চলছিল, কিন্তু তার শব্দও যেন গলে যাচ্ছিল গরমে। বাড়িটা সেদিন অদ্ভুত শান্ত। সাধারণত এই সময়টা বাড়িতে একটা হালকা কোলাহল থাকে। কাজের লোকের পায়ের শব্দ, দূরের রান্নাঘর থেকে কড়াইয়ের ঝনঝনানি কিংবা বাগানে পাখির ডাক। কিন্তু আজ সব নিস্তব্ধ, যেন কেউ সবাইকে চুপ করিয়ে দিয়েছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে তাজা ধনিয়া পাতা ছিঁড়ছিলাম। ছুরির ফলাটা কাঠের বোর্ডে ঠক ঠক করছিল, আর সেই শব্দই আমার একমাত্র সঙ্গী। আমার পরনে ছিল হালকা সুতির শাড়ি। গরমে শরীরের সঙ্গে লেপ্টে যাচ্ছিল। ঘাড়ের কাছে চুলগুলো ভিজে উঠেছিল। আমি মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছছিলাম। আমার স্বামী আরিয়ান মালহোত্রা যথারীতি তার স্টাডি রুমে বন্দী, দরজা বন্ধ। ভিতর থেকে মাঝে মাঝে কিবোর্ডের টুকটুক শব্দ আসছে। তিনি যখন কাজে ডুবে যান, পৃথিবীটা তার কাছে অদৃশ্য হয়ে যায়। আমি জানি, প্রথম স্ত্রী ঈশানী চলে যাবার পর থেকে তিনি এমনই হয়ে গেছেন। কাজই তার ধর্ম। আর আমি তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের 2 বছর হয়ে গেল, কিন্তু এখনও মনে হয় আমি এই বাড়ির একটা ছায়া। সুন্দর ছায়া, কিন্তু ছায়া। হঠাৎ রান্নাঘরের দরজার কাছে একটা হালকা পায়ের শব্দ। আমি মুখ তুলে তাকালাম। কেউ নেই, শুধু পর্দাটা হাওয়ায় একটু নড়ে উঠল। আমার বুকের ভিতরটা কেমন যেন চমকে উঠল। আমি জানি বাড়িতে আজ আর কেউ নেই। কাজের লোকদের ছুটি দিয়েছি, ড্রাইভার বাজার গেছে। তবু শব্দটা যেন আমার কানের কাছে ফিসফিস করে গেল। আমি ছুরি নামিয়ে রাখলাম। হাতটা একটু কাঁপছিল। আমি জানি এই বাড়িতে কিছু একটা আছে, যেটা কেউ বলে না, যেটা দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। ঈশানী চলে যাবার পর থেকে এমন হয়। কখনো সিঁড়ির ওপরে হালকা পায়ের শব্দ, কখনো স্টার্টারের পর্দা নিজে থেকে নড়ে ওঠা, কখনো রাতের বেলা আরিয়ানের ঘর থেকে একটা মেয়েলি কান্নার আওয়াজ। আমি কখনো আরিয়ানকে জিজ্ঞেস করিনি, ভয়ে না, লজ্জায়। আমি আবার ধনিয়া পাতা ছিঁড়তে শুরু করলাম, কিন্তু মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। হঠাৎ আমার পিছনে একটা হিমশীতল হাওয়া, যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, শুধু দেওয়ালের ওপর আমার ছায়া। কিন্তু ছায়াটা যেন একটু দেরিতে ঘুরল, আমার মতো দ্রুত নয়। আমার গলা শুকিয়ে গেল। আমি জল খেতে গেলাম। ফ্রিজ খুলতেই ভিতর থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোলো। মিষ্টি কিন্তু পচা, যেন কোনো ফুল অনেকদিন বন্ধ জায়গায় রেখে দেওয়া হয়েছে। আমি ফ্রিজ বন্ধ করে দিলাম। হাত পা ঠান্ডা হয়ে গেছে। তখনই ওপরতলা থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের মেঝেতে হাই হিলের শব্দ তুলছে, ধীরে ধীরে, একটা ঘর থেকে আরেকটা ঘরে। আমি জানি ওপরের ঘরগুলো সব বন্ধ। আরিয়ান বলেছেন ঈশানীর জিনিসপত্র সব সেখানেই আছে, কেউ যায় না। আমি আর থাকতে পারলাম না। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। আমার শাড়ির আঁচলটা মেঝেতে টেনে নিয়ে যাচ্ছিল। প্রতিটি ধাপে যেন আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করছিল। ওপরে পৌঁছে দেখি করিডোর অন্ধকার। জানালাগুলো সব বন্ধ, কিন্তু একটা দরজার নিচে হালকা আলোর রেখা। ঈশানীর শোবার ঘর। আমি কাছে গেলাম। দরজার হাতল ঠান্ডা, যেন বরফ। আমি হাত রাখতেই দরজা নিজে থেকে একটু ফাঁক হয়ে গেল। ভিতর থেকে একটা মিষ্টি সুবাস বেরোলো, চন্দন আর গোলাপ মেশানো, ঠিক যেমনটা ঈশানী পড়তেন, আরিয়ান একবার বলেছিলেন। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, কিন্তু জানালার পর্দার ফাঁক দিয়ে একটু আলো আসছিল। বিছানার ওপর একটা সাদা শাড়ি ছড়ানো, যেন কেউ শোবে উঠেছে। বালিশের পাশে একটা লাল ঠোঁটের ছাপ, তাজা। আমার পা দুটো কাঁপছিল। আমি পিছিয়ে আসতে যাব, তখনই আয়নায় চোখ পড়ল। আয়নায় আমি আছি, কিন্তু আমার পিছনে আর একজন। লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা দেখা যাচ্ছে না, শুধু ঘাড়ের কাছে একটা লাল দাগ, যেন কেউ গলা টিপে ধরেছিল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না, শুধু একটা ফিস ফিস।
তুমি এসেছ, অবশেষে এসেছ। আমি পিছনে ঘুরলাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো দাঁড়িয়ে আছে, হাসছে। আমার হাত পা বরফ হয়ে গেল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। কিন্তু দরজার ওপাশ থেকে একটা হালকা হাসির শব্দ, মেয়েলি, মিষ্টি, কিন্তু ভয়ঙ্কর। নিচে নেমে এসে দেখি আরিয়ান স্টাডি রুম থেকে বেরিয়েছেন। তিনি আমাকে দেখে থমকে দাঁড়ালেন। কি হয়েছে রাগিনী, এত সাদা হয়ে গেছ কেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার কাছে এগিয়ে এলেন। তার চোখে একটা অদ্ভুত আলো, যেন তিনি জানেন। ওপরে গিয়েছিলে? তার গলা নিচু। আমি মাথা নাড়লাম। তিনি হাসলেন, একটা ক্লান্ত গভীর হাসি। ঈশানী খুব একা থাকতে পারে না, সে সবসময় কাউকে চায় তার কাছে থাকুক। তিনি আমার গালে হাত রাখলেন, হাতটা ঠান্ডা। তারপর ফিসফিস করে বললেন, তুমি তো জানো আমি দুজনকেই ভালোবাসি। আমার শরীরে কাঁটা দিল। আমি বুঝতে পারলাম, এই বাড়িতে আমি একা নই, কখনোই ছিলাম না। সেদিন রাতটা এলো খুব ধীরে, যেন আকাশ নিজেও জানে আজকের অন্ধকারটা সাধারণ নয়। আটজন ডিনারের পর আমাকে বললেন, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমার একটা কল আছে, দেরি হবে। তার গলায় যেন একটা অদ্ভুত ভারীপনা ছিল। আমি মাথা নেড়ে হাসলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা ঠান্ডা হাত আমার হৃদয় চেপে ধরে রেখেছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, লাইট নিভিয়ে দিলাম, শুধু বেডসাইড ল্যাম্পের হলদে আলোটা জ্বালিয়ে রাখলাম। জানালার পর্দা একটু ফাঁক করলাম। বাইরে চাঁদ উঠেছে, পূর্ণিমার আগের দিনের চাঁদ মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, শাড়িটা খুলে রাখলাম চেয়ারে, পরনে শুধু একটা পাতলা সিল্কের স্লিপ। গরম এখনো কমেনি, শরীরের ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, কিন্তু তবু গায়ে কাঁটা দিচ্ছে। চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ শুনলাম পাশের দেওয়ালে একটা হালকা আঁচড়ানোর শব্দ, যেন লম্বা নখ দিয়ে কেউ ধীরে ধীরে দেওয়ালে আঁচ কাটছে। টিক টিক, টিক টিক। আমি চোখ খুললাম, শব্দ থেমে গেল। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, ঘরে কেউ নেই। কিন্তু আয়নায় আবার সেই ছায়া, এবার আরও কাছে। সে দাঁড়িয়ে আছে আমার বিছানার একেবারে পাশে, সাদা শাড়ি, লম্বা চুল মুখের ওপর ঝুঁকে আছে, হাত দুটো সামনে ঝুলছে, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা আটকে গেল। তখনই শুনলাম একটা ফিসফিস আমার কানের একেবারে কাছে, ভয় পাচ্ছ কেন, আমি তো তোমারই মতো। আমি লাফ দিয়ে উঠে লাইট জ্বালালাম। ঘর খালি, আয়নায় শুধু আমি, কিন্তু বিছানার চাদরে একটা গভীর দাগ, যেন কেউ বসেছিল। চাদরটা এখনও একটু উষ্ণ। আমি আর থাকতে পারলাম না, দরজা খুলে বেরিয়ে এলাম। করিডোর অন্ধকার, কিন্তু শেষ প্রান্তে আটজনের স্টাডিরুমের নিচে হালকা আলো। আমি নিঃশব্দে এগোলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম আটজন বসে আছেন, সামনে একটা পুরনো অ্যালবাম খোলা। ছবিগুলোতে ঈশানী হাসছে, আটজনের হাতে একটা লাল ডায়েরি। তিনি পাতা উল্টাচ্ছেন, মাঝে মাঝে আঙুল দিয়ে ছবির গালে হালকা ছোঁয়া দিচ্ছেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। তখনই শুনলাম তিনি ফিসফিস করছেন, আজ সে এসেছে তোমার কাছে, তাই না? আমি জানি, আমি টের পেয়েছি। আমার পা দুটো কেঁপে উঠল। আমি পিছিয়ে আসতে গেলাম, কিন্তু পায়ে কিছু একটা লাগল। নিচে তাকিয়ে দেখি একটা লাল চুড়ি, ভাঙা, যেটা আমি কখনো পরিনি। আমি আর দাঁড়ালাম না, নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম, লক করলাম। কিন্তু লক করার পরও মনে হলো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে, নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আমি বিছানায় বসে রইলাম, হাঁটুতে মাথা রেখে। কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ দরজায় একটা হালকা টোকা, রাগিনী, দরজা খোলো। আটজনের গলা। আমি উঠলাম, দরজা খুললাম। তিনি ভিতরে ঢুকলেন, চোখ দুটো লাল,
যেন কেঁদেছেন। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন, আমার কাঁধে হাত রাখলেন। তুমি ভয় পেয়েছ? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, খুব জোরে, যেন আমাকে হারিয়ে ফেলার ভয়। তার শরীর থেকে একটা চেনা সুবাস আসছে, চন্দন আর গোলাপ, ঠিক ঈশানীর মতো। আমি চমকে উঠলাম। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন, ও আমাকে ছাড়তে চায় না, আর আমি ওকে ছাড়তে পারি না। কিন্তু তুমি এসেছ বলে ও একটু শান্ত, ও তোমাকে পছন্দ করেছে। আমি পিছিয়ে গেলাম। কি বলছেন আপনি? তিনি হাসলেন, একটা অদ্ভুত হাসি। আজ রাতে তুমি একা শোবে না, ও থাকবে, আমিও থাকব। তিনি আমার হাত ধরে বিছানার দিকে নিয়ে গেলেন। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু আমার গলা আটকে গেল। তিনি আমাকে শুইয়ে দিলেন, লাইট নিভিয়ে দিলেন। শুধু চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে। তিনি আমার পাশে শুলেন, আমার কোমরে হাত রাখলেন। আমি চোখ বন্ধ করলাম ভয়ে, আকাঙ্ক্ষায়, অজানা এক অনুভূতিতে। তখনই শুনলাম আমার অন্য পাশে বিছানা একটু বসে গেল, যেন কেউ শুয়ে পড়ল। আমি চোখ খুললাম। চাঁদের আলোতে দেখলাম আমার বাঁদিকে ৮ জন, আর ডান দিকে একটা ফাঁকা জায়গায় চাদরটা একটু উঁচু হয়ে আছে, যেন কারোর শরীরের আকার। আমি নড়তে পারছি না। আমার ডান হাতটা ধীরে ধীরে কেউ তুলে নিল। ঠান্ডা আঙুল, লম্বা নখ। আমার হাতের ওপর একটা হালকা চাপ, যেন বলছে চুপ করে থাকো। ৮ জন আমার গলায় ঠোঁট রাখলেন, আর ডান পাশ থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানে এসে লাগল। আজ থেকে তুমি আমাদের দুজনের। আমি আর কিছু মনে করতে পারলাম না, শুধু অনুভব করলাম দুটো ভিন্ন তাপমাত্রার শরীর আমাকে ঘিরে ধরেছে, একটা উষ্ণ, একটা বরফ। রাতটা আর শেষ হচ্ছিল না। সকাল হলো যখন, তখন জানালার পর্দার ফাঁকে সোনালি আলো ঢুকছিল। আমি চোখ খুলতেই বুঝলাম আমি একা নই। আমার বাঁ হাত আরজনের বুকের উপর রাখা, তার হৃদয় এখনও ধুকপুক করছে। আমার ডান হাতটা কিন্তু কারো ঠান্ডা হাতের মধ্যে আটকে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম। কেউ নেই, শুধু চাদরের ওপর একটা গভীর দাগ, আর একটা লম্বা কাপড়ের ভাঁজ, যেন কেউ সবে উঠে গেছে। আমি উঠে বসলাম। শরীরটা ভারী, কিন্তু অদ্ভুত হালকা, যেন রাতের অন্ধকার আমার ভেতরে কিছু একটা ঢেলে দিয়ে গেছে। আমার গলায়, কাঁধে, বুকের কাছে হালকা লাল দাগ, কারো ঠোঁটের আকার, কিছু উষ্ণ, কিছু বরফের মতো ঠান্ডা। আরজন চোখ খুললেন, আমাকে দেখে হাসলেন। সেই হাসিতে লজ্জা নেই, ভয় নেই, শুধু একটা গভীর তৃপ্তি। ঘুম হলো? তার গলা ভারী। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু ভেতরে ভেতরে কাঁপছিলাম। তিনি উঠে আমার কাছে এলেন, আমার গলার দাগে আঙ্গুল বোলালেন। ও খুব খুশি, অনেকদিন পরও এমন শান্তিতে ছিল। আমি কিছু বলতে গেলাম, কিন্তু তিনি আঙ্গুল আমার ঠোঁটে ঠেকিয়ে চুপ করালেন। কিছু জিজ্ঞেস করো না আজ, শুধু মেনে নাও। তুমি এখন আমাদের দুজনের, আর আমরা দুজন তোমার। তিনি উঠে চলে গেলেন বাথরুমে। আমি বিছানায় বসে রইলাম। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা শক্ত লাগল। নিচে তাকিয়ে দেখি একটা পুরনো সোনার হার, মাঝখানে একটা বড় লাল পাথর। আমি কখনো এটা দেখিনি, কিন্তু চিনি। আরজনের সঙ্গে বিয়ের আগে একবার তিনি আমাকে ঈশানীর ছবি দেখিয়েছিলেন, গলায় ঠিক এই হার। আমি হারটা তুলে নিলাম, ঠান্ডা, যেন ফ্রিজ থেকে বের করা। হঠাৎ আমার হাতে একটা চাপ, যেন কেউ হারটা আমার গলায় পরিয়ে দিচ্ছে। আমি আয়নার দিকে তাকালাম। হারটা আমার গলায় ঝুলছে, কিন্তু আমি নিজে পড়িনি। আমি দৌড়ে বাথরুমের দরজায় গেলাম। আরজন ভেতরে। এটা কিভাবে এলো? আমি হার ধরে দেখালাম। তিনি বেরিয়ে এসে হার দেখে হাসলেন। ও দিয়েছে, ও চায় তুমি এটা পড়ো। কিন্তু এটা তো ওর, এখন তোমার, আর ওরও। সারা দিনটা কেমন যেন কেটে গেল। আমি যেন নিজের শরীরে নই। চলাফেরা করছি, কথা বলছি, কিন্তু ভেতরে একটা অন্য আমি জেগে উঠেছে। মাঝে মাঝে আমার মুখ দিয়ে এমন কথা বেরোয় যা আমি কখনো বলিনি। মাঝে মাঝে আমার হাত নিজে থেকে কিছু একটা করে ফেলে, যেমন দুপুরে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমি একটা পুরনো রেসিপি বানাচ্ছি, যেটা আমি জানি না, কিন্তু হাত সব নিজে থেকে করছে। আরজন এসে দেখে হেসে বললেন,
ঈশানীর ফেভারেট, অনেকদিন পর খাচ্ছি। বিকেলের দিকে আরজন বললেন, আজ আমরা 3 জন মিলে একটু বেরোব। আমি অবাক হয়ে তাকালাম। তিনি লেকের ধারে একটা পুরনো বাংলোর কথা বললেন, ওদের বিয়ের পর প্রথম যেখানে গিয়েছিলেন ঈশানীর সাথে। আজও চাই আমরা আবার যাই, তুমিও থাকবে। সন্ধে নামতেই আমরা বেরোলাম। গাড়িতে আরজন ড্রাইভ করছেন, আমি পাশে। পিছনের সিট খালি, কিন্তু আমি টের পাচ্ছি কেউ বসে আছে। মাঝে মাঝে আমার কাঁধে একটা ঠান্ডা হাত, মাঝে মাঝে আমার কানে ফিস ফিস। আমি খুব খুশি আজ। বাংলোটা পুরনো, জঙ্গলের মধ্যে, চারদিকে শুধু ঝিঁঝির ডাক আর পাতার শব্দ। ভেতরে ঢুকতেই একটা পুরনো গন্ধ, চন্দন, গোলাপ আর একটু পচা ফুলের মিশ্রণ। আরজন আমাকে হাত ধরে দোতলায় নিয়ে গেলেন। একটা বড় ঘর, মাঝখানে একটা পুরনো চারপাই, চারদিকে মোমবাতি, কেউ জ্বালিয়ে রেখেছে। দেওয়ালে একটা বড় আয়না। আরজন আমাকে আয়নার সামনে দাঁড় করালেন, আমার পিছনে দাঁড়ালেন, আমার গলায় হাত রাখলেন। দেখো, আয়নায় আমরা 3 জন, আমি, আরজন আর ঈশানী। সে আমার পিছনে দাঁড়িয়ে, আমার গলায় হার, তার হাত আমার কোমরে। আমি চমকে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে হাসছে। আরজন আমাকে জড়িয়ে ধরলেন। আজ থেকে এই ঘরে 3 জনের বিয়ের রাত। তিনি আমাকে চারপাইয়ে শুইয়ে দিলেন। মোমবাতির আলো কাঁপছে। আমার শরীরের ওপর 2টো ছায়া, একটা গাঢ়, একটা হালকা। রাতটা শুরু হলো। আমি আর নিজেকে চিনতে পারছিলাম না। আমার শরীরে 2টো আলিঙ্গন, 2টো শ্বাস, 2টো আকাঙ্ক্ষা। একটা আমাকে পৃথিবীর মাটিতে টেনে রাখছে, আর একটা আমাকে অন্য কোনো জগতে নিয়ে যাচ্ছে। কখনো উষ্ণ ঠোঁট, কখনো বরফের ছোঁয়া, কখনো কানে আরজনের গলা, আমার রাগিনী, কখনো ফিস ফিস, আমারও রাগিনী। আমি আর প্রতিবাদ করিনি, আমি হার মেনেছি। আমি 3 জনের মাঝে মিশে গেছি। ভোরের আলো এসে পড়ার আগেই আমি চোখ খুললাম। বাংলোর পুরনো কাঠের জানালা দিয়ে হালকা কুয়াশা ঢুকছে। মোমবাতিগুলো নিভে গেছে, কিন্তু ঘরে এখনও একটা অদ্ভুত উষ্ণতা, যেন অনেকগুলো শরীর একসঙ্গে শ্বাস নিয়েছে সারা রাত। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আরজন আমার পাশে গভীর ঘুমে, তার বুক ওঠানামা করছে, কিন্তু আমার অন্য পাশে চাদরটা সমান, কোনো দাগ নেই। তবু আমি জানি সে ছিল, সারা রাত ছিল। আমি উঠে আয়নার সামনে গেলাম। গলায় হারটা এখনও আছে, লাল পাথরটা সূর্যের প্রথম আলোয় ঝকঝক করছে। আমি হাত বুলিয়ে দেখলাম হাড়ের পিছনে একটা ছোট্ট ক্লিপ খুলে গেছে, কিন্তু পড়েনি, যেন কেউ ইচ্ছে করে আমার গলায় আটকে রেখেছে। আমি আয়নায় নিজেকে দেখলাম। চোখের নিচে কালি নেই, গালে একটা অদ্ভুত উজ্জ্বলতা, আর ঠোঁটে একটা হাসি, যেটা আমি নিজে হাসছি না। হঠাৎ আমার পিছনে একটা শব্দ। আরজন উঠে এসেছেন। তিনি আমার কোমর জড়িয়ে ধরলেন। কেমন লাগছে? আমি কিছু বললাম না, শুধু আয়নার দিকে তাকিয়ে রইলাম। আয়নায় এখন শুধু আমরা 2 জন, তৃতীয় জন আর দেখা যাচ্ছে না। আরজন আমার গলায় ঠোঁট রাখলেন। ও চলে গেছে। আমি চমকে ফিরলাম। কোথায়? তিনি হাসলেন, একটা শান্ত গভীর হাসি। তোমার ভিতরে। আমি কিছু বুঝতে পারলাম না। তিনি আমাকে ঘুরিয়ে দাঁড় করালেন, আমার চোখে চোখ রেখে বললেন, ঈশানী আর কখনো একা থাকবে না। তুমি যখন হাসবে, ও হাসবে। তুমি যখন কাঁদবে, ও কাঁদবে। তুমি যখন আমাকে ছুবে, ও ছুবে। তুমি যখন আমার নাম ধরে ডাকবে, 2 জনের গলা একসঙ্গে বেরোবে। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু পারলাম না। আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। আমার বুকের ভিতরে একটা অদ্ভুত শব্দ, 2টো হৃৎস্পন্দন, একটা আমার আর একটা অন্য কারোর। আরজন আমার কানের কাছে ফিসফিস করলেন, তুমি ভেবেছিলে ও ভূত? না রাগিনী, ও ছিল আমার প্রথম ভালোবাসা। আমি ওকে হারাতে পারিনি, তাই ওকে তোমার মধ্যে এনে দিলাম। যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছ, সেদিন থেকে ও তোমার দিকে তাকিয়েছিল। ও চেয়েছিল তোমার শরীর, তোমার শ্বাস, তোমার স্পর্শ, আর তুমি দিয়ে দিলে। আমি কাঁপছিলাম, আমি কিছুই করিনি। তিনি হাসলেন, তুমি শুধু দরজা খুলে দিয়েছিলে,
যেদিন তুমি ঈশানীর ঘরে ঢুকেছিলে, যেদিন তুমি ওর হাড় গলায় পড়েছিলে, যেদিন তুমি আমাদের দুজনকে একসঙ্গে মেনে নিয়েছিলে, সেদিন থেকেই ও তোমার মধ্যে ঢুকে গেছে। এখন তুমি আর শুধু রাগিনী নও, তুমি রাগিনী আর ঈশানী, একই শরীরে, একই আত্মা। আমি আয়নার দিকে তাকালাম। এবার আমি নিজেই বুঝতে পারলাম, আমার চোখে একটা অন্য আলো, আমার ঠোঁটে একটা অন্য হাসি। আমি হাত তুললাম, আয়নায় দুটো হাত উঠল, কিন্তু আমি শুধু একটা তুলেছি। আর্জুন আমাকে জড়িয়ে ধরলেন। এখন থেকে আমি আর কখনো একা থাকব না। আমার দুজন স্ত্রী আছে, দুজনেই একই শরীরে, দুজনেই আমাকে ভালোবাসে, দুজনেই আমার সঙ্গে থাকবে চিরকাল। আমি আর কিচ্ছু বললাম না, আমি শুধু তাকে জড়িয়ে ধরলাম। আমার ভিতর থেকে দুটো গলা একসঙ্গে বেরোল, আমরা দুজনেই তোমার চিরকাল। বাংলো থেকে ফেরার পথে গাড়িতে আমি জানালার দিকে তাকিয়েছিলাম। আকাশে সূর্য উঠেছে, পিছনে বাংলোটা দূরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি কিছুই শেষ হয়নি, সব শুরু হল। আমার গলায় হাড়টা ঝমঝম করছে, আমার বুকের ভিতর দুটো হৃদস্পন্দন একসঙ্গে ধুকফুক করছে। আমি হাসলাম। আয়নায় যদি কেউ দেখত তিনজন হাসছে। আর কোনো ভয় নেই, আর কোনো একা নেই। এখন আমি পূর্ণ, আমি তিনজনের এক। গুড়গাঁও ফিরে এসে বাড়ির গেট খুলতেই আমি টের পেলাম আমার পায়ের শব্দ দুটো, একটা আমার আর একটা হাই হিলের। আমি দরজা খুললাম, আয়নায় নিজেকে দেখলাম। আমার পিছন এসে দাঁড়িয়ে হাসছে, আমিও হাসলাম। আমরা দুজনে একসঙ্গে ফিসফিস করলাম, স্বাগত বাড়ি রাগিনী আর ঈশানী।